অনুষ্ঠানটির গ্রন্থনায় রোকেয়া সুলতানা এবং উপস্থাপনায় রয়েছেন সুলতানা বেগম বাবলি। পুরুষের পাশাপাশি সমানতালে এগিয়ে যাওয়া বা অধিকার বুঝে নেওয়ার লড়াইয়ে বিগত 2 দশকে দেশের নারীরা দারুণ এগিয়েছে। কর্মক্ষেত্রে অনেকেই অর্জন করেছে ঈর্ষণীয় সাফল্য। বর্তমানে নারীদের সাফল্য ও প্রশংসার গল্প আছে। নারী নির্যাতন বা জেন্ডার ভিত্তিক সহিংসতার ইস্যুতে এখন বেশ ইতিবাচক পরিবর্তনও লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় নারীর ক্ষমতায়নের ইতিবাচক চিত্র আজ সর্বজন স্বীকৃত। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে শুরু করে মহিলা, শিশু সহ আরও কয়েকটি মন্ত্রণালয়ে নারীর অংশগ্রহণ উল্লেখযোগ্য। মহান জাতীয় সংসদের স্পিকার, সংসদের উপনেতা ও বিরোধী দলীয় নেতাও নারী। নারীর প্রতি সহিংসতা রোধে সঠিক পদক্ষেপ এবং উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে নারী পুরুষের সমান অংশগ্রহণ খুবই জরুরি। আন্তর্জাতিকভাবে নারীর প্রতি সহিংসতাকে মানবাধিকারের চরম লঙ্ঘন হিসেবে দেখা হয়েছে। কেননা নারীর প্রতি সহিংসতা শুধু নারীর অধিকারকেই ক্ষুণ্ণ করে না, বরং মানবতা, অর্থনীতি, সমাজ সহ দেশের সামগ্রিক পরিস্থিতিকে বাধাগ্রস্ত করে। নারীর প্রতি সহিংসতা দেশ, কাল, পাত্রভেদে বিভিন্ন ধরনের হতে পারে। তাই এর প্রতিকারও করতে হবে সাংস্কৃতিক ও মানসিকতার আস্থাকে লক্ষ্য রেখে। নারী নির্যাতন রোধে কতগুলো পদক্ষেপের কথা বলেছেন বিশিষ্টজনেরা। যেমন নারীর প্রতি সহিংসতা রোধে সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে, নারীর অর্থনৈতিক সক্ষমতা অর্জনের সুযোগ করে দিতে হবে। শুধু আইন থাকলেই চলবে না, আইনের যথাযথ বাস্তবায়নও করতে হবে। পরিবার থেকেই ছেলে মেয়েদেরকে সমতার বিষয়ে সচেতন করে গড়ে তুলতে হবে। সাইবার স্পেসে নারীর প্রতি নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগ নিতে হবে। শিক্ষা পাঠ্যক্রম নারী সংবেদনশীল হওয়া প্রয়োজন। নারীর উন্নয়নে আরো বেশি বিনিয়োগ করতে হবে। যে কোনো মূল্যে নারীর প্রতি সহিংসতা রোধ করতেই হবে। এজন্য সবচেয়ে বেশি প্রয়োজন সব শ্রেণীর মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা। সবাই সচেতন হলে তবেই নারীর প্রতি সহিংসতা বন্ধ করা সম্ভব। শ্রোতা বন্ধুরা, নারী পুরুষ সবাই মিলে একটি সুন্দর সমাজ আমরা গড়ে তুলতে পারি, এই প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের উত্তরাঞ্চল। প্রথমে জানিয়ে দিব আজকের আয়োজন সূচি। প্রতিদিনের মতো আজও থাকছে আজকের ডায়েরি, বঙ্গবন্ধুর রসনাত্ম আত্মজীবনী গ্রন্থ থেকে পাঠ, বঙ্গবন্ধুকে নিবেদিত গান। সাপ্তাহিক পরিবেশনায় থাকবে দর্শনীয় স্থানের কথা। দর্শনীয় স্থানে আজ আমরা শুনব দিনাজপুর রাজবাড়ি সম্পর্কে। সেই সাথে থাকছে তথ্য অধিকার আইনের ধারা থেকে পাঠ। বন্ধুরা, সময় পেলে আমরা শুনবো একটি নজরুল সঙ্গীত। সবগুলো পরিবেশনা আপনাদের জন্য, থাকুন আমাদের সাথেই। প্রথমে জানিয়ে দিচ্ছি আজকের ডায়েরি। আজ সোমবার 14 ভাদ্র 1427 বঙ্গাব্দ, 25 মহরম 1442 হিজরি, 14 সেপ্টেম্বর 2020 খ্রিস্টাব্দ। আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:51। সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6:12। আজ যাদের জন্মদিন সবার জন্য জন্মদিনের শুভেচ্ছা, শুভ জন্মদিন। বন্ধুরা, মূল পরিবেশনায় যাওয়ার আগে জানিয়ে দেব আজকের কুইজ। আজকের কুইজ হলো, বাংলাদেশের প্রথম নারী হিসেবে জাতিসংঘ শান্তি মিশনে নেতৃত্ব দেন কে? বন্ধুরা, আপনাদের জন্য আমাদের আজকের কুইজ হলো, বাংলাদেশের প্রথম নারী হিসেবে জাতিসংঘ শান্তি মিশনে নেতৃত্ব দেন কে? এর উত্তর লিখে পাঠান আমাদের কাছে এই নম্বরে 017302400037। বন্ধুরা, এই
অনুষ্ঠান চলাকালীন সময়ে এসএমএস এর মাধ্যমে আমাদের কাছে পাঠিয়ে দিন সঠিক উত্তর। আর এসএমএস করতে ব্যবহার করুন 017302400037 এই নম্বরটি। বন্ধুরা, আপনারা জানেন সঠিক উত্তর এবং উত্তরদাতার নাম জানিয়ে দিব অনুষ্ঠানের শেষ ভাগে। থাকুন আমাদের সাথে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব, এই দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ বন্ধুরা, বঙ্গবন্ধুর এই আত্মত্যাগী ঘোষণাই আমাদেরকে এনে দিয়েছে স্বাধীনতার চেতনা। বন্ধুরা, আসুন আমরা আজও শুনব বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ থেকে পাঠ করছেন ফারহানা রুনা। পাঠ করছি বইয়ের 99 পৃষ্ঠা থেকে। দুনিয়ার বিভিন্ন দেশের মুসলমানরা বিভিন্ন ভাষায় কথা বলে। আরব দেশের লোকেরা আরবি বলে, পারস্যের লোকেরা ফার্সি বলে, তুরস্কের লোকেরা তুর্কি ভাষা বলে, ইন্দোনেশিয়ার লোকেরা ইন্দোনেশিয়ান ভাষায় কথা বলে, মালয়েশিয়ার লোকেরা মালয়া ভাষায় কথা বলে, চীনের মুসলমানরা চীনা ভাষায় কথা বলে। এই সম্বন্ধে অনেক যুক্তিপূর্ণ কথা বলা চলে। শুধু পূর্ব পাকিস্তানের ধর্মভীরু মুসলমানদের ইসলামের কথা বলে ধোঁকা দেওয়া যাবে ভেবেছিল, কিন্তু পারে নাই। যে কোনো জাতি তার মাতৃভাষাকে ভালোবাসে। মাতৃভাষার অপমান কোনো জাতি কোনো কালে সহ্য করে নাই। এ সময় সরকার দলীয় মুসলিম লীগ নেতারা উর্দুর জন্য জান মাল কোরবানি করতে প্রস্তুত হয়ে গিয়েছিলেন, কিন্তু জনসমর্থন না পেয়ে একটু ঘাবড়িয়ে পড়েছিলেন। তারা শেষ তাবিজ নিক্ষেপ করলেন, জিন্নাকে ভুল বোঝালেন। এরা মনে করলেন জিন্নাকে দিয়ে উর্দুর পক্ষে বলাতে পারলেই আর কেউ এর বিরুদ্ধাচরণ করতে সাহস পাবে না। জিন্নাকে দল মত নির্বিশেষে সকলেই শ্রদ্ধা করতেন। তার যে কোনো ন্যায়সঙ্গত কথা মানতে সকলেই বাধ্য ছিলেন। পূর্ব পাকিস্তানের জনমত কোন পথে তাকে কেউ তা বলেন নাই বা বলতে সাহস পান নাই। 19 মার্চ জিন্না ঢাকা আসলেন। হাজার হাজার লোক তাকে অভিনন্দন জানাতে তেজগাঁ হাওয়াই জাহাজের আড্ডায় হাজির হয়েছিল। আমার মনে আছে, ভীষণ বৃষ্টি হচ্ছিল। সেদিন আমরা সকলেই ভিজে গিয়েছিলাম। তবুও ভিজে কাপড় নিয়ে তাকে অভ্যর্থনার জন্য এয়ারপোর্টে অপেক্ষা করেছিলাম। জিন্না পূর্ব পাকিস্তানে এসে ঘোড়দৌড় মাঠে বিরাট সভায় ঘোষণা করলেন, উর্দুই পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে। আমরা প্রায় 400-500 ছাত্র এক জায়গায় ছিলাম সেই সভায়। অনেকে হাত তুলে দাঁড়িয়ে জানিয়ে দিল, মানি না। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনভেনশনে বক্তৃতা করতে উঠে তিনি যখন আবার বললেন উর্দুই একমাত্র রাষ্ট্রভাষা হবে, তখন ছাত্ররা তার সামনেই বসে চিৎকার করে বলল, না না না। জিন্না প্রায় 5 মিনিট চুপ করেছিলেন, তারপর বক্তৃতা করেছিলেন। আমার মনে হয় এই প্রথম তার মুখের উপর তার কথার প্রতিবাদ করল বাংলার ছাত্ররা। এরপর জিন্না যতদিন বেঁচে ছিলেন আর কোনোদিন বলেন নাই উর্দুই একমাত্র রাষ্ট্রভাষা হবে। ঢাকায় জিন্না 2 দলের ছাত্র নেতাদের ডাকলেন, বোধহয় বাংলা ভাষা সংগ্রাম পরিষদের নেতাদেরও ডেকেছিলেন। তবে পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ ও নিখিল পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের 2 জন করে প্রতিনিধির সাথে দেখা করলেন, কারণ তিনি পছন্দ করেন নাই 2টা প্রতিষ্ঠান কেন হবে এই মুহূর্তে। আমাদের পক্ষ থেকে মিস্টার তোয়া আর শামসুল হক সাহেব ছিলেন, তবে আমি ছিলাম না। জিন্না আমাদের প্রতিষ্ঠানের নামটা পছন্দ করেছিলেন। নিখিল পূর্ব পাকিস্তানের কর্মকর্তাদের নাম যখন আমাদের প্রতিনিধি পেশ করেন, তখন তারা দেখিয়ে দিলেন যে এদের অধিকাংশ এখন চাকরি করে অথবা লেখাপড়া ছেড়ে দিয়েছে। তখন জিন্না তাদের উপর রাগই করেছিলেন। শামসুল হক সাহেবের সাথে জিন্নার একটু তর্ক হয়েছিল। যখন তিনি দেখা করতে চান বাংলা রাষ্ট্রভাষা করার বিষয় নিয়ে, শামসুল হক সাহেব আমাকে এসে বলেছিলেন শামসুল হক সাহেবের সৎ সাহস ছিল, সত্য কথা বলতে কাউকেও ভয় পেতেন না।
শ্রোতা বন্ধুরা, এতক্ষণ বঙ্গবন্ধুকে নিবেদিত গান শুনলেন। শিল্পী ছিলেন সুবীর নন্দী ও তার সঙ্গীরা। আপনারা শুনছেন প্রাত্যহিক ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরাচল। প্রচারিত হচ্ছে মধ্যম তরঙ্গ 300.30 মিটারে 999 কিলোহার্জে এবং একই সাথে FM ব্যান্ড 92 মেগাহার্জে। সবুজ শ্যামল ছায়ায় ঘেরা বাংলাদেশ আর প্রাচীন ঐতিহাসিক নিদর্শনসমূহ বাংলাদেশকে করেছে আরও সমৃদ্ধ। পর্যটক বা ভ্রমণ পিপাসুদের জন্য এ দেশ এক অনন্য গন্তব্য। এদেশের পর্যটনের সম্ভাবনা অপার, যা দেশি বিদেশি পর্যটকদের সবসময় আকর্ষণ করে থাকে। বন্ধুরা, বুঝতেই পারছেন আমরা শুনবো দর্শনীয় স্থানের কথা। আজ শুনবো দিনাজপুর রাজবাড়ি সম্পর্কে। আসুন শোনা যাক। দিনাজপুর রাজবাড়ি দিনাজপুর শহরের উত্তর পূর্ব প্রান্তে অবস্থিত ধ্বংসপ্রাপ্ত নিদর্শন মাত্র। আদিতে প্রতিরক্ষা পরীক্ষা ও উঁচু প্রাচীর বেষ্টিত দিনাজপুর রাজবাড়ির বর্তমান পরিত্যক্ত ধ্বংসস্তূপে প্রবেশের জন্য পশ্চিম দিকে একটি উঁচু খিলান পথ রয়েছে। প্রবেশপথের বাম দিকে মূল প্রাসাদ এলাকার মধ্যে খোলা জায়গায় রয়েছে একটি কৃষ্ণ মন্দির। ডান দিকে রয়েছে প্রাসাদের বহির্বাড়িটির কিছু ধ্বংসাবশেষ ও অপর একটি প্রবেশপথ। বর্গাকার চত্বরটির পূর্ব পাশে রয়েছে চত্বরমুখী সমতল ছাদ বিশিষ্ট একটি মন্দির। 4টি সেমি কোরিয়ানাথিয়ান স্তম্ভের উপর মন্দিরের সামনের বারান্দা এবং অপর এক সেট কলামের উপর মূল হল ঘরটির ছাদ ন্যস্ত। এ সকল দালান কোঠা এবং পূর্ব ও দক্ষিণের দুটি বৃহৎ দিঘি, পরীক্ষা বাগান, একটি বিলুপ্ত চিড়িয়াখানা, একটি টেনিস কোর্ট, কাচারি ও কুমার হাউস সহ রাজবাড়িটি প্রায় 16.41 একর এলাকা নিয়ে বিস্তৃত। মূল মহল ও এর সংলগ্ন পরীক্ষা সম্ভবত অষ্টাদশ শতাব্দীতে মহারাজা প্রাণনাথ ও তার পোষ্যপুত্র রামনাথ নির্মাণ করেছিলেন। প্রাসাদটি নির্মিত হয়েছিল ইউরোপীয়, মুসলিম ও হিন্দু রীতির এক অদ্ভুত সংমিশ্রণে, যা খুব একটি দৃষ্টিনন্দন হয়নি। রামডাঙ্গা নামক দুটি সমান্তরাল পরীক্ষা প্রাসাদটি ঘিরেছিল। পরীক্ষাটি সম্ভবত আলীবর্দী খানের শাসনামলে রংপুরের ফৌজদার সৈয়দ আহমেদ খানের আক্রমণের পরে রামনাথ খনন করেছিলেন। আয়নামহল নামে পরিচিত পূর্বমুখী দ্বিতল মূল প্রাসাদটির অধিকাংশই এখন ধসে পড়েছে। এই ধ্বংসাবশেষে অথবা টিকে থাকা সামান্য কিছু নিদর্শনের মাঝে বা চূর্ণ বিচূর্ণ পাথরের কোথাও এর পূর্বে কাচের মোজাইক চোখে পড়ে না। পূর্ব দিকের 45.72 মিটার প্রাসাদে 3.05 মিটার প্রশস্ত একটি বারান্দা রয়েছে। ব্যালকনির উভয় পাশে দুটি প্রশস্ত পেঁচানো সিঁড়ি দোতলায় উঠে গেছে। সম্মুখভাগের বারান্দাটির নিচে রয়েছে গ্রিক আয়নিক রীতির স্তম্ভের সারি। জোড়ায় জোড়ায় স্থাপিত স্তম্ভগুলিতে আবারও রয়েছে গোলাকৃতির ব্যান্ড। একটি মাত্র আয়তাকার প্যানেল ব্যতীত উপরের প্যারাপেটটি সমতল। প্যারাপেট থেকে সামান্য উঁচু আয়তাকার প্যানেলটিতে রয়েছে রাজকীয় চিহ্নের মাঝে রিলিফ করা মুখোমুখি দুটি হাতি ও মুকুটের নকশা। মহলটির মেঝে সাদা কালো মার্বেল পাথর দ্বারা এবং ছাদ, বিশেষ করে দরবার হল, জলসা হল, তোষাখানা ও পাঠাগার স্টাকো পদ্ধতিতে চকচকে করা হয়েছে। প্রথমেই আপনাকে যেতে হবে দিনাজপুরে। বাস ও ট্রেনে দুইভাবে যাওয়া যায়। দিনাজপুর শহরে থাকার জন্য বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের মোটেল সহ অনেকগুলো ব্যক্তি মালিকানাধীন হোটেল রয়েছে। আপনি চাইলে এখানে থাকতে পারেন। শ্রোতা বন্ধুরা, উত্তরাঞ্চলের এবারের আয়োজনে শুনবেন তথ্য অধিকার আইনের ধারা থেকে পাঠ করছি ভোক্তা অধিকার আইনের 5ম অধ্যায় থেকে। বিচার 47
এক, এই আইনের অধীন অপরাধসমূহ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কিংবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার্য হইবে। 2, কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 নির্ধারিত প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক অর্থদণ্ড আরোপ সম্পর্কিত সীমাবদ্ধতা এই আইনের অধীন নির্ধারিত অর্থদণ্ড আরোপে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতাকে সীমিত করিবে না। 58, সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার। ধারা 57 এর বিধানকে ক্ষুণ্ণ না করিয়া আদালত ক্ষেত্রমত এই আইনের অধীন অপরাধসমূহ বিচারের ক্ষেত্রে কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর ক্যাপচার 22-তে বর্ণিত সংক্ষিপ্ত পদ্ধতি যতদূর প্রযোজ্য হয় অনুসরণ করিবে। 59, অপরাধের জামিন, আমলযোগ্যতা ও আপোষযোগ্যতা। এই আইনের অধীন সকল অপরাধ জামিনযোগ্য, আমলযোগ্য ও আপোষযোগ্য হইবে। 60, অভিযোগ। কোন ব্যক্তি কারণ উদ্ভব হইবার 30 দিনের মধ্যে এই আইনের অধীন ভোক্তা অধিকার বিরোধী কার্য সম্পর্কে মহাপরিচালক কিংবা অধিদপ্তরের ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তার নিকট অভিযোগ না করিলে উক্ত অভিযোগ গ্রহণযোগ্য হইবে না। 61, তামাদি। লিমিটেশন অ্যাক্ট 1908 এর ভিন্নতর যাহা কিছুই থাকুক না কেন, ধারা 60 এর অধীন অভিযোগ দেয়া হইবার 90 দিনের মধ্যে মামলা দায়েরের নিমিত্তে অভিযোগপত্র দাখিল করা না হইলে ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট অপরাধ বিচারার্থ আমলে গ্রহণ করিবেন না। 62, পণ্যের ত্রুটি পরীক্ষা। 1, কোন পণ্যের ত্রুটি সম্পর্কে অভিযোগের সত্যতা নিরূপণের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে উক্ত পণ্যের ত্রুটি যথাযথ বিশ্লেষণ বা পরীক্ষা ব্যতীত অভিযোগের সত্যতা নিরূপণ করা সম্ভব নহে, সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট ক, অভিযোগকারীর নিকট হইতে উক্ত পণ্যের একটি নমুনা সংগ্রহ করিয়া উহা সিলমোহর ও প্রচলিত পদ্ধতি প্রত্যয়ন করিবেন এবং খ, দফা ক এর অধীন সিলমোহরকৃত পণ্যটির বিরুদ্ধে উত্থাপিত ত্রুটি বা অন্য কোনো ত্রুটি বিদ্যমান থাকিবার বিষয়ে পরীক্ষার প্রয়োজনীয় নির্দেশাসহ উহা যথাযথ গবেষণাগারে প্রেরণ করিবে। 2, কোনো গবেষণাগারে উপধারা 1 এর অধীন কোনো পণ্য পরীক্ষার জন্য প্রেরণ করা হইলে প্রেরণের তারিখ হতে 2 মাসের মধ্যে উহার রিপোর্ট ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করিতে হইবে। তবে শর্ত থাকে যে গবেষণাগারের চাহিদা মতো উক্ত সময় বৃদ্ধি করা যাইবে। এটা এত ভরভরাচ্ছে মেজাজ। শ্রোতা বন্ধুরা, করোনা এই বিশ্বকে করেছে স্থবির। করোনা থেকে মুক্ত থাকতে ঘরের বাইরে মাস্ক পরা অত্যাবশ্যক এবং জরুরি। মনে রাখবেন, মাস্ক না পরলে আপনার জরিমানাও হতে পারে। তাই আসুন স্বাস্থ্যবিধি মেনে চলি। শ্রোতা বন্ধুরা, এবারে আপনারা শুনবেন করোনা ভাইরাস সংক্রমণে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া 31 দফা নির্দেশনা। পাঠ করছেন মেহেদুল ইসলাম মেহেদি। করোনা ভাইরাস জনিত রোগ কোভিড-19 বর্তমান পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রীর 31 দফা নির্দেশনা। 1, করোনা ভাইরাস সম্পর্কে চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই ভাইরাস সম্পর্কিত সচেতনতা কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। 2, লুকোচুরির দরকার নেই। করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে ডাক্তারের শরণাপন্ন হন। 3, পিপিই সাধারণভাবে সকলের পরার দরকার নেই। চিকিৎসা সংশ্লিষ্ট সকলের জন্য পিপিই নিশ্চিত করতে হবে। এই রোগ চিকিৎসায় ব্যবহৃত পিপিই মাস্ক সহ সকল চিকিৎসা সরঞ্জাম জীবাণুমুক্ত রাখা এবং বজ্র অপসারণের ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। 4, কোভিড-19 রোগের চিকিৎসায় নিয়োজিত সকল চিকিৎসক, নার্স, ল্যাব টেকনিশিয়ান, পরিচ্ছন্নতা কর্মী, অ্যাম্বুলেন্স চালক সহ সংশ্লিষ্ট সকলের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ অগ্রাধিকার প্রদান করতে হবে। 5, যারা হোম কোয়ারেন্টাইনে বা আইসোলেশনে আছেন তাদের প্রতি মানবিক আচরণ করতে হবে। 6, নিয়মিত হাত ধোয়া, মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখা সহ এক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলবেন।
7 নদীবেষ্টিত জেলাসমূহে নৌ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে হবে। 8 অন্যান্য রোগে আক্রান্তদের যথাযথ স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসা সেবা অব্যাহত রাখতে হবে। 9 পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। সারা দেশের সকল সিটি কর্পোরেশন, পৌরসভা ও উপজেলা পরিষদকে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করতে হবে। 10 আইন শৃঙ্খলা বিষয়ে দৃষ্টি দিতে হবে। জাতীয় এ দুর্যোগে স্বাস্থ্যসেবা বিভাগ, প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী বিভাগ সহ সকল সরকারি কর্মকর্তাগণ যথাযথ ও সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে কাজ করে যাচ্ছেন। এ ধারা অব্যাহত রাখতে হবে। 11 ত্রাণ কাজে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না। 12 দিনমজুর, শ্রমিক, কৃষক যেন অভুক্ত না থাকে, তাদের সাহায্য করতে হবে। খেটে খাওয়া দরিদ্র জনগোষ্ঠীর জন্য অতিরিক্ত তালিকা তৈরি করতে হবে। 13 সোশ্যাল সেফটি নেট কার্যক্রম অব্যাহত থাকবে। 14 অর্থনৈতিক কর্মকাণ্ড যেন স্থবির না হয় সে বিষয়ে যথাযথ নজর দিতে হবে। 15 খাদ্য উৎপাদন ব্যবস্থা চালু রাখতে হবে। অধিক ফসল উৎপাদন করতে হবে। খাদ্য নিরাপত্তার জন্য যা যা করা দরকার করতে হবে। কোনো জমি যেন পতিত না থাকে। 16 সরবরাহ ব্যবস্থা বজায় রাখতে হবে যাতে বাজার চালু থাকে। 17 সাধারণ কার্যক্রম অব্যাহত থাকবে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে হবে। 18 জনস্বার্থে বাংলা নববর্ষের সকল অনুষ্ঠান বন্ধ রাখতে হবে যাতে জনসমাগম না হয়। ঘরে বসে ডিজিটাল পদ্ধতিতে নববর্ষ উদযাপন করতে হবে। 19 স্থানীয় জনপ্রতিনিধিগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজের সকল স্তরের জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছি। প্রশাসন সকলকে নিয়ে কাজ করবে। 20 সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহ জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে সমন্বয় করে ত্রাণ ও স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করবেন। 21 জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসন ওয়ার্ড ভিত্তিক তালিকা প্রণয়ন করে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করবেন। 22 সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠী যেমন কৃষক, কৃষি শ্রমিক, দিনমজুর, রিক্সা, ভ্যান চালক, পরিবহন শ্রমিক, ভিক্ষুক, এক্ষেত্রে সরকারি প্রণোদনা অব্যাহত থাকবে। 28 সকল শিল্প মালিক, ব্যবসায়ী ও ব্যক্তি পর্যায়ে নিজ নিজ শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান এবং বাড়িঘর পরিষ্কার রাখবেন। 29 শিল্প মালিকগণ শ্রমিকদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে নিজেদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে উৎপাদন অব্যাহত রাখবেন। 30 গণমাধ্যম কর্মীরা জনসচেতনতা সৃষ্টিতে যথাযথ ভূমিকা পালন করে চলেছেন। এক্ষেত্রে বিভিন্ন ধরনের গুজব ও অসত্য তথ্য যাতে বিভ্রান্তি ছড়াতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। 31 গুজব রটানো বন্ধ করতে হবে। ডিজিটাল প্ল্যাটফর্মে নানা গুজব রটানো হচ্ছে। গুজবে কান দিবেন না এবং গুজবে বিচলিত হবেন না। এমত অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা সমূহ প্রতিপালনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো। বন্ধুরা, দেখতে দেখতে আমাদের হাতের পরিবেশনাগুলো সব শেষ হয়ে এলো এবং সেই সাথে শেষ হলো আমাদের আজকের ম্যাগাজিনের নির্ধারিত সময়ও। অনুষ্ঠান থেকে বিদায় নেবার আগে জানিয়ে দেব আমাদের প্রতিদিনের মতো আজও কুইজের উত্তর। আজকের কুইজ ছিল বাংলাদেশের প্রথম নারী হিসেবে জাতিসংঘ শান্তি মিশনে নেতৃত্ব দেন কে? এর সঠিক উত্তর হচ্ছে SP মিলি বিশ্বাস। বন্ধুরা, আপনারা অধিকাংশই অসম্পূর্ণ উত্তর পাঠিয়েছেন। আপনারা লিখেছেন মিলি বিশ্বাস, পুরো নামটি হচ্ছে SP মিলি বিশ্বাস। যারা উত্তর পাঠিয়েছেন তারা হলেন
ডোমার নীলফামারী থেকে অনুরাধা রানী, হাজরাডাঙ্গা সুন্দরদিঘি দেবীগঞ্জ পঞ্চগড় থেকে দীপক চক্রবর্তী, বিথিরানী চক্রবর্তী, জুয়েল রানা, রাহাত ও রুনা আক্তার। 10 মাইল পঞ্চগড় থেকে মোহাম্মদ শেখ ফরিদ ও মোহাম্মদ জুয়েল। জলঢাকা নীলফামারী থেকে মনির হোসেন ও মুন্নি পাটোয়ারি। কিশোরগঞ্জ নীলফামারী থেকে অমল চন্দ্র রায় ও শিলা রানী। আটোয়ারি পঞ্চগড় থেকে মোহাম্মদ মকবুল হোসেন। নীলফামারী সদর থেকে হাবিবুর রহমান, সাথী আক্তার, মোহাম্মদ আক্তারুল ইসলাম, রুমি আক্তার, শুভ রায় মধু, জয়ী রানী নিয়তি। ডোমার নীলফামারী থেকে হরিদাস রায় ও পপি রানী। কাহারুল দিনাজপুর থেকে বীরেশ রায়। বন্ধুরা, যারা আমাদের কাছে সঠিক উত্তর পাঠিয়েছেন আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন। কবি বলেছেন, পৃথিবীর যত মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। হ্যাঁ বন্ধুরা, তাই আসুন আমরা এই দেশ এবং এই জাতিকে সমৃদ্ধ করতে এবং এগিয়ে নিয়ে যেতে নারী পুরুষ ভেদাভেদ ভুলে এগিয়ে যাই সমান তালে। আর তাই প্রত্যেকটি দিন প্রত্যেকটি মানুষের জন্য হোক সুখকর, এই আশাবাদ ব্যক্ত করে আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। যাবার আগে জানিয়ে দিই, আজকের অনুষ্ঠানে প্রকৌশল দায়িত্ব পালন করলেন চৌধুরী মোহাম্মদ শাহনওয়াজ ও মুর্শিদ জাহান আফরোজ মিতু এবং প্রতিবেদন পাঠ করেছেন ফারহানা রুনা। উপস্থাপনায় ছিলাম আমি সুলতানা বাবলি। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ রিফাত ফারাবি সৌরভ। বন্ধুরা, আপনাদের সবার জন্য অনেক শুভকামনা। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। শেষ হলো উত্তরাঞ্চল প্রাত্যহিক ম্যাগাজিন অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ রিফাত ফারাবি সৌরভ। বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও। জাতীয় পুষ্টি সেবার পুষ্টি বিষয়ক বেতার ক্যাম্পেইন। করোনা ভাইরাস কোভিড-19 চলাকালীন মাংস খাওয়া কি নিরাপদ? অবশ্যই নিরাপদ, কিন্তু কোনো কিন্তু নয়। প্রাণীর শরীরে করোনা ভাইরাসের উৎপত্তি হয়েছে, মাংস থেকে মানুষে ছড়িয়েছে, এমন কোনো ধারণার প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। তাহলে আমরা মাংস খাবো? হ্যাঁ, খাবেন, তবে মাংস ভালোভাবে ধুয়ে উপযুক্ত তাপমাত্রায় রান্না করে খেতে হবে। যেহেতু এখনো এই রোগের কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি, তাই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য প্রোটিনের উৎস হিসেবে মাংস খাওয়া উত্তম। অন্য খাবারের রান্নার ক্ষেত্রে আমরা কি করব? শুধু মাংস নয়, রান্না করে খেতে হয় এমন সব খাবারই